নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে এখানে জয়েন করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আজকে এখানে এসেছি আপনাদেরকে একটা খুবই পাওয়ারফুল হিলিং টেকনিক শেখাবো বলে, যেটার নাম হো ওপোনোপোনো। তো এটা শেখানোর আগে জাস্ট একটু সময় দেবেন, আমি একটু পিপিটিটা শেয়ার করে নেব। তার ফাঁকে আপনারা বলুন আপনারা কে কোথায় থেকে জয়েন করেছেন। ওকে। তো আজকে আমরা এখানে শিখবো একটা খুবই পাওয়ারফুল টেকনিক, যেটা হচ্ছে হো ওপোনোপোনো। তো এটা একটা এনার্জি হিলিং টেকনিক। তো এনার্জি হিলিং টেকনিক শেখার আগে আমাদের জেনে নেওয়া দরকার যে এনার্জি এই কথাটার মানে কি। তো এনার্জিকে আমরা ইংলিশে যেটা জানি ভাইটাল ফোর্স বা লাইফ ফোর্স নামে, বাংলায় যেটাকে আমরা বলি জীবনী শক্তি। চাইনিজরা মানে অ্যাকুপ্রেশারে এটাকে বলে চি। জাপানিজরা রেকি পদ্ধতিতে সেম এনার্জিকে বলে কি। আর আয়ুর্বেদে আমরা যেটাকে জানি প্রাণা বা প্রাণ হিসেবে। আপনারা সবাই জানেন প্রাণ বা প্রাণা কি। একটা জীবিত আর একটা মৃত ব্যক্তির মধ্যে পার্থক্য কি? কারণ জীবিত ব্যক্তির শরীরে প্রাণ আছে, যেটা মৃত ব্যক্তির শরীরে থাকে না। তো যখন সেই প্রাণ বেরিয়ে যায় শরীর থেকে, তখন সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষিত করা হয়। তো এই যে জীবনী শক্তি বা যা প্রাণ বা এনার্জি, এর অনেক নাম রয়েছে, আপনি যে কোনো নামে এরকে জানতে পারেন বা বলতে পারেন। তো এই যে প্রাণ বা জীবনী শক্তি, এটা আমাদের শরীরের মধ্যে ফ্লো করছে। যদি অবাধে ফ্লো করে মানে কোনো বাধা নেই, বা যদি ব্যালেন্সলি ফ্লো করে মানে কোথাও কম না কোথাও বেশি না, বা কোথাও আটকে যাচ্ছে না অবরুদ্ধ হচ্ছে না, যদি ফ্রিলি ফ্লো করে, তাহলে আমরা খুবই খুশি থাকি, আমরা খুব শান্ত থাকি, আমরা খুব সুস্থ থাকি। কিন্তু যদি এই এনার্জি ফ্লো বা জীবনী শক্তি ফ্লোতে বাধা পড়ে, বা যদি ইমব্যালেন্স হয়ে যায়, কোথাও কম ফ্লো হচ্ছে কোথাও বেশি ফ্লো হচ্ছে, বা যদি আটকে যায়, ফ্লোতে বাধা পড়ছে, আটকে যাচ্ছে, অবরুদ্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা বিভিন্ন রকম মেন্টাল লেভেলে, ধীরে ধীরে ফিজিক্যাল লেভেলে সমস্যার সম্মুখীন হই। কিরকম? আমরা খুব বিরক্ত বোধ করি, খুব অস্থির বোধ করি, হঠাৎ করে খুব ক্লান্ত লাগে, লেজিনেস লাগে মানে অলস লাগে, কিছু করতে ভালো লাগে না, ঘুম থেকে উঠে হঠাৎ করে খুবই বিরক্ত বোধ করি, জানি না হঠাৎ করে কোনো কারণ ছাড়াই। তো যখনই এই এনার্জি ফ্লোতে বাধা পড়ে বা ইমব্যালেন্স হয়ে যায়, তখন কিন্তু আমরা ইমোশনাল লেভেলে বা মানসিক লেভেলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। আর ধীরে ধীরে এই যে ইমোশনগুলো মানসিক লেভেলে থাকতে থাকতে, সেগুলো কিন্তু আমাদের শারীরিক লেভেলেও বিভিন্ন রোগ হিসেবে আমাদের শরীরে দেখা দেয়। তো এই যে জীবনী শক্তি বা প্রাণ, এটা কিভাবে ফ্লো করছে শরীরে? এটা ফ্লো করছে কিছু নাড়ির মাধ্যমে, নাড়ি বা এনার্জি চ্যানেল। তো আমাদের শরীরে এরকম 72,000 পর্যন্ত নাড়ি রয়েছে। তো এগুলো আমরা বুঝতে পারি ছোট ছোট কিছু রাস্তা বা নদীর মতো। নাড়িগুলো ছোট ছোট রাস্তা বা নদীর মতো, যার মধ্য দিয়ে জীবনী শক্তি আমাদের শরীরের চারিদিকে প্রবাহিত হচ্ছে। এছাড়া এভাবে ভাবতে পারি, যেরকম আমাদের শিরা উপশিরার মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়, সেম ওয়েতে এই যে প্রাণ বা জীবনী শক্তি, এটা নাড়ির মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছে। ওকে। তো এরকম 72,000 নাড়ির মধ্যে তিনটে মেন নাড়ি আছে, যেটার নাম ইড়া নাড়ি, পিংলা নাড়ি, সুষুম্না নাড়ি। ইড়া নাড়ি আমাদের শরীরের বাম দিককে কন্ট্রোল করে, পিংলা নাড়ি কন্ট্রোল করে শরীরের ডান দিককে, আর সুষুম্না নাড়ি ফ্লো করে স্পাইনাল কলাম দিয়ে। আপনারা দেখে থাকবেন, হয়তো ঘুম থেকে উঠেছেন হঠাৎ করে, দেখবেন বাঁ দিকে নাক দিয়ে কিন্তু নিঃশ্বাস যাচ্ছে। মানে বাঁ দিকে নাক দিয়ে আমরা কখন নিঃশ্বাস নিই? আমরা খুব যখন শান্ত বোধ করি, খুব রিল্যাক্স, খুব কাম থাকি, মানে মোস্টলি যখন আমরা ঘুমোই, আমরা বাঁ দিকে নাক দিয়ে নিঃশ্বাস নিই। আর দিনের বেশিরভাগ সময় আমরা কিন্তু ডান দিকে নাক দিয়ে নিঃশ্বাস নিই, যখন আমরা খুব অ্যাক্টিভ থাকি, খুব কাজকর্ম করছি, বা খুব রেস্টলেস লাগছে, অস্থির লাগছে, বিরক্ত বোধ করছি, বিভিন্ন নেগেটিভ ইমোশনস আমাদের মধ্যে আসছে, তখন কিন্তু আমাদের কিন্তু পিংলা নাড়ি অ্যাক্টিভেট থাকে। তো আপনারা জানেন এই যে আমাদের বিভিন্ন প্রাণায়াম রয়েছে, অনুলোম বিলোম, নাড়ি শোধন প্রাণায়াম রয়েছে। তো এটা আমরা ব্রিদিং এর ফ্লোকে ব্যালেন্স করার জন্য কিন্তু এই প্রাণায়ামগুলো করা হয়ে থাকে। ওকে। আর ইড়া আর পিংলা নাড়ি যখন ব্যালেন্স হয়ে যায়, তখন এনার্জি ফ্লো করে সুষুম্না নাড়ি দিয়ে, যেটাকে আমরা বলছি কুণ্ডলিনী জাগানো। এটা খুব ডিপ মেডিটেটিভ স্টেটেই হয়ে থাকে। এটা সাধু মুনি ঋষিরাই করতে পারে, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। ওকে। তো আমরা কি জানলাম? প্রথমে জানলাম জীবনী শক্তি কি। জীবনী শক্তি যেটা শরীরের মধ্যে ফ্লো করছে, কিভাবে ফ্লো করছে,
কিছু এনার্জি চ্যানেলস বা নাড়ির মাধ্যমে এটা ফ্লো করছে আমাদের শরীরের বিভিন্ন জায়গায়। এই যে তিনটে নাড়ি আছে বললাম, ইড়া নাড়ি, পিংলা নাড়ি, সুষুম্না নাড়ি, এই তিনটে নাড়ি স্পাইনাল কলামে 7টা এরকম জায়গা আছে যেখানে মিলিত হচ্ছে। ছবিটা দেখলে বুঝতে পারবেন। তো এরকম 7টা জায়গা আছে যেখানে তিনটে নাড়ি গিয়ে মিলিত হচ্ছে, আর এই 7টাকে আমাদের বলছি 7টা চক্র। সবাই জানেন নিশ্চয়ই 7টা চক্র আছে। নিচে থেকে প্রথম চক্র হচ্ছে আমাদের মূলাধার চক্র, কোথায় রয়েছে? আমাদের জেনিটাল আর অ্যানাসের মাঝে। নেক্সট আসছে স্বাদিষ্ঠানা চক্র, যেটা রয়েছে আমাদের লোয়ার অ্যাবডোমেনে। মণিপুর চক্র আছে ন্যাভেলের পাশে। অনাহতা চক্র আছে সেন্টার অফ দ্য চেস্ট মানে হার্টের কাছে। বিশুদ্ধি চক্র আছে গলাতে। আজ্ঞা চক্র আছে আমাদের থার্ড আইয়ের কাছে। আর লাস্ট সহস্র চক্র বা ক্রাউন চক্র আছে মাথার উপরে। তো এই চক্রগুলো কিন্তু আমাদের জীবনের বিভিন্ন বিভিন্ন দিককে কন্ট্রোল করে। কিরকম? মূলাধার চক্র কন্ট্রোল করে আমাদের ফিজিক্যাল হেলথ আর মানি পার্ট, মানে যদি আপনার শারীরিক কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনার মূলাধার চক্র ইমব্যালেন্স আছে। এছাড়া যদি আপনি আর্নিং এর ক্ষেত্রে মানে টাকা উপার্জনের ক্ষেত্রে কোনো সমস্যায় ভুগে থাকেন বা টাকা ইনকাম করছেন কিন্তু থাকছে না, সেভিংস করতে পারছেন না, তাহলে কিন্তু আপনার মূলাধার চক্র ইমব্যালেন্স আছে। নেক্সট আসছে স্বাদিষ্ঠানা চক্র। প্রথমত লোকেশন অনুযায়ী এটা আমাদের সব রিপ্রোডাক্টিভ অর্গানের হেলথকে কন্ট্রোল করে, মানে যদি কোনো গাইনোকোলজিক্যাল ইস্যু থাকে তাহলে কিন্তু আমাদের স্বাদিষ্ঠানা চক্র ইমব্যালেন্স আছে। এছাড়া স্বাদিষ্ঠানা চক্র কন্ট্রোল করে আমাদের সব ইমোশনসকে। আমাদের যদি ইমোশনের মধ্যে কন্ট্রোল না থাকে, নেগেটিভ ইমোশন যদি আমাদেরকে প্রভাবিত করে থাকে, তাহলে কিন্তু স্বাদিষ্ঠানা চক্র ইমব্যালেন্স আছে। এছাড়া এটা কন্ট্রোল করে রিলেশনশিপকে, মানে আপনার রিলেশন কিরকম সবার সাথে, সে রিলেশন হতে পারে হাজব্যান্ড ওয়াইফের সাথে রিলেশন হতে পারে, বাচ্চাদের সাথে বাবা মায়ের রিলেশন হতে পারে, আপনার সাথে আপনার বন্ধু বান্ধবদের সাথে, প্রতিবেশীদের সাথে, যে কোনো কারোর সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে। তো আপনি কতটা ভালো রিলেশনশিপ মেনটেন করতে পারেন সবার সাথে, এটা কিন্তু স্বাদিষ্ঠানা চক্র কন্ট্রোল করে। নেক্সট আসছি মণিপুর চক্র। তো লোকেশন অনুযায়ী আমাদের সব রকমের ডাইজেস্টিভ হেলথকে কন্ট্রোল করে, মানে যদি আপনি ধরুন গ্যাস, অ্যাসিডিটি, পুয়ার ডাইজেশন এইসবে ভুগছেন, বহু বছর ধরে ওষুধ খাচ্ছেন কিন্তু তাও সারছে না, তাহলে কিন্তু আপনার মণিপুর চক্র ইমব্যালেন্স আছে। তো যখনই আপনি ব্যালেন্স করবেন মণিপুর চক্রকে, আপনার ডাইজেশন রিলেটেড সব ইস্যুও কিন্তু সেরে যাবে। এছাড়া মণিপুর চক্র কন্ট্রোল করে আমাদের কনফিডেন্সকে। আপনি যদি খুবই লো কনফিডেন্ট ফিল করেন তাহলে কিন্তু আপনার মণিপুর চক্র ইমব্যালেন্স আছে। নেক্সট আসছি অনাহত চক্র বা হার্ট চক্র। হার্ট মানে আমরা কি বুঝি? লাভ, মানে ভালোবাসা। তো আপনি যদি সবাইকে ভালোবাসতে না পারেন বা অন্যের ভালোবাসা আপনি সহজে না পেতে পারেন, বা হয়তো হতে পারে আপনি কাউকে হার্ট করেছেন, সেই কষ্টটা আপনি মনের মধ্যে রেখে দিয়েছেন, এখনো ভুলতে পারেননি, মানে চট করে কোনো কথা ভুলতে পারেন না, বা কেউ আপনাকে হার্ট করেছে সেটা আপনি ভুলতে পারেননি, বা হতে পারে ছোটবেলায় এমন কিছু মেমরি আপনার আছে যেগুলো আপনি এখনো পর্যন্ত বয়ে বেড়াচ্ছেন, বা ছোটবেলায় কেউ যেমন আমাদের হয়ে থাকে না, দাদু দিদা কারোর সাথে প্রতি খুব অ্যাটাচ ছিলেন আপনি, তো উনি মারা যাওয়ার পরে আপনি সেই শোকটা এখনো কিন্তু বয়ে বেড়াচ্ছেন, ভুলতে পারছেন না, মানে লেট গো করতে পারছেন না। তো এই সব যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অনাহত চক্র ইমব্যালেন্স আছে। নেক্সট আসছি বিশুদ্ধি চক্র। বিশুদ্ধি চক্র আছে আমাদের থ্রোটের কাছে। তো এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন করার ক্ষমতা, মানে আমি যদি খুব কথা চেপে রাখি, বলতে পারছি না, এক্সপ্রেস করতে পারছি না, নিজের কষ্ট বোঝাতে পারছি না লোককে, তাহলে কিন্তু আমার বিশুদ্ধি চক্র বা থ্রোট চক্র ইমব্যালেন্স আছে। ওকে। এছাড়া বিশুদ্ধি চক্র কন্ট্রোল করে আমাদের রাগ, অ্যাঙ্গারকে। আমরা যদি খুব রেগে যাই তাহলে কিন্তু বিশুদ্ধি চক্র ইমব্যালেন্স আছে। নেক্সট আসছি আজ্ঞা চক্র বা থার্ড আই চক্র। তো এটা কন্ট্রোল করে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, ডিসিশন মেকিং পাওয়ার। তো আমি হয়তো খুব পাজেল, চট করে কোনো সিদ্ধান্তে আসতে পারি না, অনেক ভাবনা চিন্তা করে তারপরে তাও পাজেল থাকি। তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় যদি আমার না থাকে তাহলে কিন্তু আমার আজ্ঞা চক্র ইমব্যালেন্স আছে। এছাড়া আজ্ঞা চক্র কন্ট্রোল করে আমাদের বুদ্ধি, জ্ঞান, এগুলোকেও কন্ট্রোল করে আজ্ঞা চক্র। লাস্ট আসছে সহস্র চক্র বা ক্রাউন চক্র, যেটা আছে মাথার উপরে। তো এটা দেখায় আমাদের স্পিরিচুয়ালিটি, মানে আমরা ডে টু ডে বেসিসে কতটা আধ্যাত্মিক, কতটা আমরা ঠাকুরকে মানি, কতটা আমরা ডিভোটেড গডের প্রতি, এসব কিন্তু কিন্তু রিপ্রেজেন্ট করে সহস্র চক্র। তো বুঝতেই পারছেন এই যে 7টা চক্র আছে, এই 7টা চক্র কিন্তু জীবনের বিভিন্ন দিককে কন্ট্রোল করছে, আর এগুলো সবই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
তো যদি জীবনী শক্তি বা প্রাণ ঠিকভাবে ফ্লো না করে বডিতে, তাহলে এই চক্রগুলো কিন্তু ক্লোজ হয়ে যায়, কারণ চক্র ঘুরতে থাকছে। তো যদি ফ্লো না থাকে, জীবনী শক্তি বা প্রাণ যদি ফ্লো না করে, যদি ফ্লো না থাকে, তাহলে চক্রগুলো ক্লোজ হয়ে যায়। আর এই যে এরিয়াগুলো বললাম আমাদের জীবনের, এই সব এরিয়াতে কিন্তু আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারবো। তো সেই জন্য জীবনী শক্তি ফ্লো করার জন্য, ফ্রিলি ফ্লো করার জন্য আমাদের এনার্জি হিলিং টেকনিক শিখতে হবে। তো এনার্জি হিলিং কি করে? এনার্জি হিলিং আমাদের ব্যালেন্স নিয়ে আসে, মানে এই যে জীবনী শক্তি ফ্লো হচ্ছে বললাম শরীরে, এটা ব্যালেন্সলি ফ্লো করতে সাহায্য করে। এটা আমাদের তো মেন্টাল লেভেল বা ইমোশনাল লেভেলে কাজ করেই, কিন্তু যে ইমোশনগুলো আমি বলেছিলাম, যদি আমরা নেগেটিভ ইমোশন বহু বছর ধরে বয়ে বেড়াই, সেগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের শারীরিক রূপেও কিন্তু সমস্যা দেখা দেয়। তো যখন আমরা ইমোশনগুলোকে রিলিজ করব, ইমোশনগুলোকে ঠিক করব, ধীরে ধীরে শারীরিক লেভেলেও যে সমস্যা আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে চলে যাবে। আর এই এনার্জি হিলিং কি করে? এটা আমাদের কনসিয়াস আর সাবকনসিয়াস মাইন্ডকে কানেক্ট করে। কনসিয়াস মাইন্ড তো আমরা জানি, এখন আপনারা আমাকে শুনছেন, তো এটা কনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড কি? সাবকনসিয়াস মাইন্ড হলো যেখানে আমরা ছোটবেলা থেকে আমরা অনেক ধরনের মেমোরি আমরা স্টোর করে রেখেছি। মানে হতে পারে আমি যেই ফ্যামিলিতে বড় হয়েছি, সেখানে হয়তো পরিবেশ ভালো ছিল না, বাবা মার সাথে সম্পর্ক ভালো ছিল না, প্রতিবেশীদের সাথে সবসময় গন্ডগোল ঝগড়াঝাটি, বা বাড়িতে অনেকে মারা গিয়েছে, শোক, এই সব কিছু কিন্তু আমার কিন্তু অবচেতন মনে এখনো কিন্তু এগুলো রয়েছে। তো এই এনার্জি হিলিং কি করে? অবচেতন মনে যেই সব নেগেটিভ ইমোশন গুলো আছে, এগুলোকে কনসিয়াস লেভেলে নিয়ে আসে, সচেতন লেভেলে নিয়ে আসে, নিয়ে এসে এগুলোকে আমরা হিল করব। ওকে। তো এনার্জি হিলিং এর অনেক রকম টেকনিক রয়েছে। কিছু জিনিস আপনারা জানেন, যেমন অ্যাকুপ্রেশার। অ্যাকুপ্রেশারও এনার্জিকে ব্যালেন্স করে ট্রিটমেন্ট করা হয়। রেকি, রেকিও স্পর্শ পদ্ধতি, মানে টাচ করে এনার্জিকে ট্রান্সফার করে ট্রিটমেন্ট করা হয়। আপনারা সাউন্ড হিলিংও জানেন, মন্ত্রা হিলিংও জানেন, চক্রা হিলিংও জানেন। আমরা আজকে শিখবো হো ওপোনোপোনো। যোগা আর প্রাণায়াম। যোগা প্রাণায়াম তো বললাম, ব্রিদিং এর ফ্লোকে ব্যালেন্স করার জন্য করা হয়। ইভেন যোগাতে যে আমরা বিভিন্ন পশ্চার বা আসনগুলো করি, এগুলো করা হয় একটা নির্দিষ্ট দিকে এনার্জিকে ফ্লো করানোর জন্য, যাতে করে ওই দিকে যদি কোনো রকমের ব্লকেজ থাকে বা বাধা থাকে এনার্জি ফ্লোতে, সেটা রিলিজ হয়ে যায় আর জীবনী শক্তিটা ফ্রিলি ফ্লো করতে পারে। তো এই সব কিছু কিন্তু এনার্জি হিলিং টেকনিক। আজকে আমাদের বিষয় হলো হো ওপোনোপোনো। হো ওপোনোপোনো এটা একটা হাওয়াইয়ান হিলিং পদ্ধতি। হাওয়াই আইল্যান্ডের নাম আপনারা সবাই শুনে থাকবেন। তো প্রথমে শব্দটার মানে বলে দিই। হো মানে কিছু করা, পোনো মানে ব্যালেন্স করা বা ঠিক করা। মানে পুরো শব্দটার মানে হলো কিছু ব্যালেন্স করা বা ঠিক করা। ওকে। তো এখানে কি ব্যালেন্স করব, কি ঠিক করব? আমরা এনার্জিকে ব্যালেন্স করব বা ঠিক করব। তো এটা চারটে সিম্পল স্টেটমেন্ট রয়েছে। কি চারটে সিম্পল স্টেটমেন্ট? আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। বাংলায় বললে, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো, ধন্যবাদ, আমি তোমাকে ভালোবাসি। তো এটা একটা মন্ত্রের মতো আমাদেরকে চান্ট করতে হবে, যেমন গায়ত্রী মন্ত্র, আহ গণেশ মন্ত্র, সেই রকম এটা একটা হো ওপোনোপোনো মন্ত্র। তো কিভাবে চ্যান্ট করব সেটা আমি আগে আরো বলবো। তার আগে আমরা জেনে নিই যে কি করে এই চারটে সিম্পল স্টেটমেন্ট এত পাওয়ারফুল হতে পারে। তো সেটা জানার জন্য আমাদের জানতে হবে ডক্টর হিউ লেনের স্টোরি। ডক্টর হিউলেন কে ছিলেন? উনি ছিলেন হাওয়াই স্টেট হসপিটালের একজন সাইকোলজিস্ট, মনোবিজ্ঞানী। উনি ওখানে একটা হসপিটালে একটা সেপারেট ডিভিশন ছিল, যেখানে রাখা হতো মেন্টালি ইল ক্রিমিনালসদের জন্য। মানে ওরা ক্রিমিনালস, কোনো অপরাধ করেছে, কিন্তু ওরা ছিল সব মানসিক রোগী, মেন্টাল পেশেন্ট। তো স্বাভাবিকভাবে, যেহেতু মানসিক রোগী ছিল, ওরা খুবই হিংস্র ছিল, কন্ট্রোল করা যেত না। তো ডক্টর হিউলেন কি করলেন? উনি প্রত্যেকটা পেশেন্টের ফাইল ওপেন করে, ওদের ছবি সামনে রেখে, ওদের ডিটেলস সামনে রেখে উনি নিজে হো ওপোনোপোনো করেছিলেন। কি বলেছিলেন? প্রত্যেকটা পেশেন্টের ফাইল দেখে, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। তো ফাইনালি কি হয়েছিল এর রেজাল্ট? ফাইনালি ধীরে ধীরে প্রতিটি পেশেন্ট সুস্থ হয়েছিল, সুস্থ হয়ে ওখান থেকে চলে গিয়েছিল। তো যখন কোনো ওখানে পেশেন্ট ছিল না, তখন ওই হাওয়াই স্টেট হসপিটালের যে ডিভিশনটা ছিল, ওটা ক্লোজ করে দেওয়া হয়েছিল। তো আপনাদের মনে এটা প্রশ্ন আসতেই পারে যে ডক্টর হিউলেন কেন হোপোনোপোনো করলেন, আর তার প্রভাব
কি করে পেশেন্টের ওপরে পড়লো, তাই তো? তো তার জন্য আমাদের জানতে হবে আবার জীবনী শক্তি বা এনার্জির কনসেপ্ট। তো আমি প্রথমে কি বলেছিলাম, আমাদের সবার মধ্যে এনার্জি বা জীবনী শক্তি ফ্লো করছে। আপনার মধ্যেও জীবনী শক্তি ফ্লো করছে, আমার মধ্যেও জীবনী শক্তি ফ্লো করছে। তো এই লেভেলে, এনার্জি লেভেলে আমরা সবাই এক। ইভেন আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি, আমাদের আশেপাশে যা কিছু আছে সবই আছে এনার্জি, আর এনার্জির আছে ফ্রিকোয়েন্সি। তো আমার শরীর, আমার ফিলিংস, আমার অনুভূতি সব কিছুরই কিন্তু একটা ফ্রিকোয়েন্সি রয়েছে। তো ফ্রিকোয়েন্সিটা কি বা এটা কিভাবে তৈরি হয়? ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ তৈরি হয় আমি কি অনুভব করি, মানে আমার ফিলিংস কি, আমার কি চিন্তাধারা কি, মানে আমার থটস কি, আমি কি বিশ্বাস করি, মানে আমার বিলিভস কি, আর আমি কি ধরনের কাজ করছি, এই সব কিছু নিয়ে কিন্তু আমার অনুভূতির ফ্রিকোয়েন্সি গুলো তৈরি হয়। তো কিভাবে আমার অনুভূতির ফ্রিকোয়েন্সি তৈরি হয়? প্রত্যেকটা অনুভূতি, পজিটিভ হোক বা নেগেটিভ, তার একটা ফ্রিকোয়েন্সি রয়েছে। তো কিভাবে তৈরি হচ্ছে? আমি কি ফিল করি, মানে অনুভব করি, আমি কি, আমার কি থটস, আমি কি চিন্তাধারা আমি বহন করে বেড়াই, বা আমার কি বিলিভস, আমার কি বিশ্বাস, আমি কি বিশ্বাস করে এসেছি ছোটবেলা থেকে আজ পর্যন্ত, বা সেই অনুযায়ী আমি কি কাজ করছি বা অ্যাকশন করছি। তো এই সব কিছুর মাধ্যমে কিন্তু আমার অনুভূতির ফ্রিকোয়েন্সি তৈরি হয়। যেমন ধরুন আমার যদি একটা ফ্রিকোয়েন্সি হয় অনুভূতির ভালোবাসা, লাভ, তো তাহলে কি হবে, আমার ওই ক্যাপাসিটি আছে লোককে ভালোবাসার। তো আমার যদি ভালোবাসার ক্ষমতা থাকে তাহলে আমি আমার আশেপাশে সেই ধরনের মানুষজন পাবো বা সেই ধরনের পরিস্থিতির সম্মুখীন হব যাতে করে আমি আরো ভালোবাসা পেতে পারি। ওকে। তো এছাড়া যদি আমার কোনো একটা নেগেটিভ অনুভূতি থাকে, যেমন অ্যাঙ্গার, রাগ, তো তার মানে কি আমি রাগতে পারি, আমার রেগে যাওয়ার ক্ষমতা আছে। তো যদি আমার রেগে দেওয়ার ক্যাপাসিটি থাকে, রেগে যাওয়ার ক্ষমতা থাকে, তাহলে আমি আমার আশেপাশে সেই ধরনের মানুষজন পাবো বা সেই ধরনের পরিস্থিতির সম্মুখীন হব যাতে করে আমি আরো রেগে যেতে পারি। বুঝতে পারা গেছে? তো যেমন আরো যদি আমরা এক্সাম্পল নিই, যেমন আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে দুশ্চিন্তা করা। সব মায়েদেরই এটা থাকে, দুশ্চিন্তা করা বা ওয়ারিড ফিল করা বাচ্চাদের জন্য। তো কি হয়, বাচ্চারা স্কুলে কি করছে, ঠিকভাবে খাচ্ছে কিনা, ঠান্ডা পড়েছে, আবার শরীর খারাপ হবে, ডক্টরের কাছে যেতে হবে, তো সব সময় আমরা দুশ্চিন্তা করি। তো এটা আমার ফ্রিকোয়েন্সি, দুশ্চিন্তা করা। তো এতে কি হবে, আমি আরো দুশ্চিন্তা করব। এর ফলে কি হবে, আমি ওই ধরনের সিচুয়েশনকে আমার লাইফে অ্যাট্রাক্ট করব। মানে আমার বাচ্চারা আরো অসুস্থ হবে যাতে করে আমি আরো দুশ্চিন্তা ফিল করতে পারি। ঠিক আছে? তো আলটিমেটলি আমাদের লাইফে যা কিছু হচ্ছে সব কিছু কিন্তু আমি আমার অনুভূতির ফ্রিকোয়েন্সি দিয়ে আমার লাইফে অ্যাট্রাক্ট করেছি। ওকে। তো এখন ধরুন যদি আমার ফ্রিকোয়েন্সি হয় রাগ, অ্যাঙ্গার, তো আমি কি শান্তি পেতে পারবো? পাবো না, তাই না? যেমন ধরুন আপনি যদি আপনার মাকে কল করতে চান, তো আপনার মায়ের নাম্বারের একটা ফ্রিকোয়েন্সি আছে, তো আপনাকে সেই নাম্বারে ডায়াল করতে হবে। আপনি যদি আপনার মায়ের নাম্বারের ফ্রিকোয়েন্সি ডায়াল করেন, আপনি কি কোনো বন্ধুর সাথে কথা বলতে পারবেন? পারবেন না, কারণ আপনার বন্ধুর নাম্বারের ফ্রিকোয়েন্সি আলাদা। তো সিমিলার ওয়েতে আমার যদি ফ্রিকোয়েন্সি, অনুভূতি ফ্রিকোয়েন্সি হয় অ্যাঙ্গার, রেগে যাওয়া, আমি কি শান্তি পাবো জীবনে? আমি জীবনে শান্তি পাবো না। তো সেই জন্যে হোপোনোপোনোর ফার্স্ট যেটা রুল হচ্ছে, আমাদের লাইফে যা কিছু হচ্ছে সব কিছুর জন্য কিন্তু আমি 100% দায়ী। সেই দায়টা নিতে হবে। আর যখন আমি আমার এই অনুভূতির ফ্রিকোয়েন্সিগুলোকে চেঞ্জ করব, অটোমেটিক ভাবে আমার আশেপাশে যে লোকজন আছে তাদের ওপরেও কিন্তু এর প্রভাবটা পড়বে। ঠিক আছে? তো এই যে বললাম অনুভূতির ফ্রিকোয়েন্সি, এটা আমার কোনো কথা না, এটা একজন ইনভেন্ট করেছিলেন যিনি হচ্ছেন ডক্টর ডেভিড আর হকিন্স। উনি ছিলেন আমেরিকান মনোবিজ্ঞানী, উনি একটা বইয়েরও লেখক, পাওয়ার ভার্সেস ফোর্স। তো উনি কি বলেছিলেন, আমাদের যে অনুভূতি বা মানসিক অবস্থা সেটা একটা ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে, যেটা আমাদের শরীর, মন বা আত্মাকে প্রভাবিত করতে পারে। আর এটা বোঝানোর জন্য উনি একটা স্কেল বানিয়েছিলেন যেটাকে বলছেন ম্যাপ অফ কনসিয়াসনেস, আর ওটার নাম্বার দিয়েছিলেন 1 to 1000। যত লো ফ্রিকোয়েন্সি তত নেগেটিভ ইমোশন, যত হায়ার ফ্রিকোয়েন্সি তত পজিটিভ ইমোশন। তো আমরা একটু দেখবো স্কেলটা। এটা সেই স্কেল যেটা উনি বানিয়েছিলেন। তো এটা ইমোশনাল ফ্রিকোয়েন্সি স্কেল। নিচে থেকে দেখুন,
20, 30, 50, 75 হার্জের ফ্রিকোয়েন্সি, মানে লো ইমোশনস, মানে নেগেটিভ ইমোশনস, লজ্জা, শোক, দুঃখ, ভয়, কষ্ট। আর যত হায়ার ফ্রিকোয়েন্সি তত পজিটিভ ইমোশন, যেমন শান্তি, ভালোবাসা, মুক্তি, সবাইকে গ্রহণ করে নেওয়ার ক্ষমতা। ওকে, তো আমাদের সবসময় টার্গেট হতে হবে যাতে আমাদের অনুভূতির ফ্রিকোয়েন্সি গুলো সবসময় হায়ার ফ্রিকোয়েন্সি হয়, মানে পজিটিভ ইমোশন হয়। তো এবার বুঝতে পারলেন যে ডক্টর হিউলেন কেন হোপোনোপোনো করেছিলেন আর তার এফেক্ট কিভাবে পেশেন্টের উপরে পড়েছিল। কারণ উনি বুঝেছিলেন যে ওনার লাইফে এই ভায়োলেন্ট পেশেন্টগুলো এসেছে তার কারণ উনি ওনার ফ্রিকোয়েন্সি দিয়ে অ্যাট্রাক্ট করেছেন ওনার লাইফে। তো উনি যখন ওনার ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করবেন তখন তার প্রভাব কিন্তু আশেপাশের লোকজনের উপর পড়বে। আপনিও দেখে থাকবেন, যখন আপনি নিজে হোপোনোপোনো করবেন আপনার এই হোপোনোপোনো করার প্রভাব কিন্তু আশেপাশের লোকজনের উপরেও পড়বে। তো এভাবেই কিন্তু ডক্টর হিউলেন কি করেছিলেন, পেশেন্টদেরকে কিওর করেছিলেন। এবার যেটা বলছি যে এই যে নেগেটিভ কথাবার্তা আমি বলে বেড়াচ্ছি বহু বছর ধরে আমার নিজের সম্পর্কে, যেমন আমি রাগী, আমি রাগী, আমি রাগী, আমি অলস, আমি অলস, আমি অলস। তো আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু খুবই পাওয়ারফুল। মানে আমি যা বলছি বা যা বলি আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু সবকিছু করে যাচ্ছে এটা প্রমাণ করার জন্য যে আমি রাগী, আমি অলস। ওকে, তো যেমন বহু বছর ধরে আমি যখন এটা বলছি এটা কিন্তু ফাইনালি হয়ে যায় আমার পরিচিতি বা আইডেন্টিটি। মানে এখানে অনেকে আছেন যারা বিভিন্ন প্রফেশনের লোক, তো কেউ টিচার, কেউ হাউসওয়াইফ, কেউ বিজনেস করেন, বা কেউ মাদার। তো আপনারা জানেন নিশ্চয়ই যে একটা মা হওয়ার আগের জীবন আর মা হওয়ার পরের জীবন কিন্তু সম্পূর্ণভাবে বদলে যায়। মানে যখনই আমরা একটা পরিচিতি বা আইডেন্টিটি পাই তখন কিন্তু আমাদের সবকিছুই চেঞ্জ হয়ে যায়। মানে আমি সেই ধরনের বিশ্বাস করতে থাকি, সেই ধরনের কাজকর্মই করতে থাকি। তো আমি যদি আমার আইডেন্টিটি বানিয়ে ফেলি যে আমি একজন রাগী, তো আমি কিন্তু সেই ধরনেরই কাজ করব যাতে করে এটা প্রমাণ হয়ে যায় যে আমি রাগী। ওকে, তো এই যে নেগেটিভ কথাবার্তা, এই নেগেটিভ কথাবার্তাও কিন্তু আমাদের শরীরকে খুব মানে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে। তো সেটা জানার জন্য আমরা আরেকটা এক্সপেরিমেন্ট দেখব, যেটা হচ্ছে ডক্টর মাসারু ইমোটোর ওয়াটার এক্সপেরিমেন্ট। ডক্টর মাসারু ইমোটো কি ছিলেন, কে ছিলেন? উনি ছিলেন একজন জাপানিজ লেখক আর গবেষক। তো উনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন এটা প্রমাণ করার জন্য যে আমাদের যে অনুভূতি এগুলো জলের মলিকুলার স্ট্রাকচারকে মানে অণুর গঠনকেও পরিবর্তন করে দিতে পারে। তো এটা প্রমাণ করার জন্য উনি কি করেছিলেন, উনি কিছু বোতলে জল কালেক্ট করেছিলেন, কিছু পরিষ্কার জল, কিছু নর্দমার ড্রেনের নোংরা জল কালেক্ট করেছিলেন। করে কিছু বোতলে উনি কিছু পজিটিভ ওয়ার্ডস বা ইমোশন লিখেছিলেন, যেমন ট্রুথ, উইজডম, আই লাভ ইউ, পিস। আর কিছু বোতলে উনি নেগেটিভ কিছু ওয়ার্ডস লিখেছিলেন, ইউ ফুল, আই হেট ইউ। বা যে নোংরা ড্রেনের জল নিয়ে এসেছিলেন সেখানে প্রেয়ার করে বোতলটাকে, এই সব বোতলকে একসাথে উনি ফ্রিজে রেখেছিলেন বরফ করার জন্য। তো যখন সেই জলগুলো বরফে পরিণত হলো উনি ওই বরফের টুকরো খুব পাওয়ারফুল একটা মাইক্রোস্কোপের আন্ডারে চেক করলেন। চেক করে কি দেখলেন, যেগুলোতে উনি পজিটিভ ওয়ার্ডস বা ইমোশন লিখেছিলেন, ইভেন যে নোংরা জলে উনি প্রেয়ার করে ফ্রিজ ফ্রিজ মানে রেফ্রিজারেটরে রেখেছিলেন, ফ্রিজারে রেখেছিলেন, সেগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইন, খুব সুন্দর প্যাটার্ন তৈরি হয়েছে। কিন্তু যেগুলো উনি নেগেটিভ ওয়ার্ডস লিখেছিলেন, নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ ওয়ার্ডস বা নেগেটিভ কিছু ফ্রেজ লিখেছিলেন, সেগুলো কিন্তু খুবই বাজে বিচ্ছিরি বিভিন্ন পিকচার তৈরি হয়েছে। তো আপনারা ছবি দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো ইনি যে সিদ্ধান্তে এসেছিলেন, উনি কি করেছিলেন, উনি একটা বইয়ে লিখেছিলেন দ্য হিডেন মেসেজেস ইন ওয়াটার। তো এর থেকে কি প্রমাণিত হয়, এর থেকে প্রমাণিত হয় বা উনি যেটা প্রমাণ করেছিলেন যে আমাদের যে শব্দ, আমাদের অনুভূতি বা আমাদের ইন্টেনশন, মানে আমাদের পজিটিভ বা নেগেটিভ, এই সব কিছু কিন্তু ইভেন জলের অণুর গঠনকেও পরিবর্তন করে দিতে পারে। ভালোবাসা, কৃতজ্ঞতা, এগুলো যেমন সুন্দর ডিজাইন তৈরি করেছে, তেমনি নেগেটিভ কথাবার্তা কিন্তু খুব বাজে, আগলি, বিচ্ছিরি ছবি তৈরি করেছে। আর আমাদের শরীরের 70% কি জল। তো এক একটা নেগেটিভ কথা আমাদের শরীরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে সেটা আমরা কিন্তু বুঝতে পারছি। ওকে, তো সেই জন্য নেগেটিভ কথাবার্তা কিন্তু আমাদের বলা বন্ধ করতে হবে। ঠিক আছে, তো এবার যেটা আসছি, হো ওপোনোপোনো আমরা কিভাবে প্র্যাকটিস করব যাতে আমরা এর থেকে রেজাল্ট পেতে পারি। তো প্রথমত যেটা বলি,
হোপোনোপোনো ডেলি দুবার, মানে 108 বার করে আপনি ডেলি দুবার মর্নিং ইভিনিং এটা চান্ট করতে পারেন, যেভাবে আপনি জপের মালা নিয়ে চান্ট করেন। তো সেভাবে হোপোনোপোনো। তো কি বলবেন? হোপোনোপোনো হোপোনোপোনো না, হোপোনোপোনো মন্ত্রের নাম। আপনি বলবেন আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। যদি বাংলায় কমফোর্টেবল হন, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো, ধন্যবাদ, আমি তোমাকে ভালোবাসি। তো এটা একবার হলো। এভাবে 108 বার আপনি বলবেন, আইদার বাংলায় বা ইংলিশে, আপনার যেটা সুবিধা হয়। তো যদি আপনি কোনোদিন হয়তো 108 বার সময় পেলেন না, অ্যাটলিস্ট 11 বার করুন বা 21 বার করুন। জোরে জোরে করবেন আর ফিল করে বলবেন, অনুভূতির সাথে করবেন। তো ধরুন আপনি সময় পেলেন না এটা করার জন্য, তাহলে কি করতে পারবো না? নিশ্চয়ই করতে পারবেন। ধরুন আপনি ওয়াক করছেন, হাঁটছেন কোথাও, করুন, আস্তে আস্তে মনে মনে করুন। কাজ করছেন তখন করুন। আর মহিলারা যারা রান্না করছেন, রান্না করতে করতে করুন। এছাড়া ধরুন আপনার ঘুমের সমস্যা রয়েছে, তো আপনি শুয়ে পড়ুন, বুকের কাছে হাত রাখুন, তখন জোরে জোরে করবেন না, আস্তে আস্তে মনে মনে আপনি হোপোনোপোনো করতে থাকুন, দেখবেন খুব ডিপ স্লিপ হবে আপনার। ওকে, তো ঘুমের সমস্যাও কিন্তু এতে চলে যাবে। এছাড়া হোপোনোপোনো কিভাবে করবেন? ধরুন আপনার সাথে কারো সম্পর্ক ভালো না, আপনি কাউকে হার্ট করেছিলেন বা আপনাকে কেউ হার্ট করেছিল, যেটা সেই জন্য একটা মানে সম্পর্ক খারাপ, বা ফ্যামিলির মধ্যেও অনেক সময় হয়ে থাকে সম্পর্ক ভালো থাকে না। তো তার সাথে আপনি যদি সম্পর্ক ভালো করতে চান, তাহলেও আপনি হোপোনোপোনো করুন। কিভাবে করবেন? তার নাম নিয়ে করবেন। আই এম সরি, তার নাম নিন, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। তো কিছুদিন আপনি করে দেখুন, 3 থেকে 4 দিন এটা করে দেখুন, দেখবেন আপনি তো আপনার ইমোশন রিলিজ করবেন ওই ব্যক্তির প্রতি। মানে সারপ্রাইজিংলি ভাবে হয়তো ওই ব্যক্তি জানে না যে আপনি হোপনোপনো করছেন তার নামে, কিন্তু ওনার ব্যবহারও আপনার প্রতি কিন্তু পাল্টে যাবে। ঠিক আছে? তো আপনি এভাবে যে কোনো কারোর সাথে আপনি সম্পর্ক ঠিক করতে পারেন। ফাইনালি আমাদের সম্পর্ক সবার সাথে ঠিক করতে হবে, কারণ আমাদের নিজেদেরকে হিল করতে হবে। তো আমরা যদি কোনো ইমোশন বয়ে বেড়াই, সেটা কিন্তু আমাদের শরীরের জন্যই সেটা ক্ষতিকর। তো সেই জন্য আমাদের সবাইকে, আমাদের নিজেদের জন্য, নিজের সুস্থ থাকার জন্য সবাইকে ক্ষমা করে দিতে হবে। ঠিক আছে? তো এভাবে আপনি করতে পারেন। এছাড়া ধরুন আপনার কার্যক্ষেত্রে বস ম্যানেজার খুব স্ট্রিক্ট, ভালো আপনার সাথে বনিবনা হয় না, আপনি কি করবেন? যখন কাজের জায়গায় যাচ্ছেন বা অফিসে যাচ্ছেন, তখন মনে মনে বসের নাম করে বা ম্যানেজার বা যিনি আছেন, যার সাথে আপনি সম্পর্ক ঠিক করতে চান, আপনি তার নাম করে হোপনোপনো করুন। আই এম সরি, নাম বলুন ম্যানেজার বা বস, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আপনি দেখবেন কিছুদিনের মধ্যে খুবই মানে ম্যাজিক্যাল আপনি এর রেজাল্ট পাবেন। ওকে, তো আপনার ইমোশন তো রিলিজ হবেই ওই ওই ব্যক্তির প্রতি, আহ, মানে ওই ব্যক্তিরও আপনার প্রতি ব্যবহার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এছাড়া ধরুন আপনি ঘরে কিছু খুঁজে পাচ্ছেন না, কিছু লস্ট হয়ে গিয়েছে, আপনি খুব পাজেল হচ্ছেন, কোথায় রেখেছেন পাচ্ছেন না, বা কোনো মোবাইল চলছে না, ডিভাইস কোনো কিছু কাজ করছে না, বা আপনার ভেহিকল স্টার্ট নিচ্ছে না, আপনি যা কিছু সবার জন্যই কিন্তু হোপনোপনো করতে পারেন। কারণ আলটিমেটলি রুলস কি বলুন তো, আমাদের লাইফে এগুলো আসছে তার কারণ আমি আমার ইমোশন দিয়ে এগুলোকে অ্যাট্রাক্ট করছি। তো যখন আমি হোপনোপনো করে এই ইমোশনটাকে রিলিজ করব, আমার আশেপাশে সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে। তো যদি আপনি কোনো আইটেম খুঁজেও না পান, আপনার ভেহিকল যদি স্টার্টও না হয়, আপনি আহ, কোথায় রেখেছেন কিছু মনে করতে পারছেন না, সব কিছুর জন্য আপনি হোপনোপনো করুন। কিভাবে করবেন? ওই জিনিসটার কথা ভাবুন, বা এটা ভাবুন, ভিজুয়ালাইজ করুন যে আপনি পেয়ে গেছেন। তো এইভাবে হোপনোপনো করুন। এছাড়া ধরুন আপনাকে অফিসে যেতে হবে, কাজের জায়গায় যেতে হবে, আপনি ঘর থেকে বেরোনোর আগে অটোমেটিক আমাদের সাবকনশিয়াস মাইন্ডে চলেই আসে যে আজ অলরেডি লেট হয়ে গেছে, ট্রাফিকের জন্য আরো লেট হয়ে যাবে। তো এটা তো অলরেডি আমরা অ্যাট্রাক্ট করেই ফেলেছি। তো এটাকে রিলিজ করার জন্য কি করবেন? আপনি অফিসে যাওয়ার সময় হোপনোপনো করুন। হোপনোপনো করতে করতে যান, আপনি ইমোশন রিলিজ করবেন, দেখবেন আপনি অটোমেটিক ভাবে যেখানে আপনি যাচ্ছেন খুব মানে বিনা ট্রাফিকে আপনি সেখানে পৌঁছে যেতে পারবেন। ওকে, এছাড়া বাচ্চাদেরকে হোপনোপনো করাতে পারেন। কিভাবে করাবেন? ধরুন বাচ্চার কোনো সাবজেক্ট ভালো লাগে না, ম্যাথস বা সায়েন্স হতেই পারে, কোনো একটা দুটো সাবজেক্ট থাকে যেটা বাচ্চারা পছন্দ করে না। তো ওদেরকে কি বলবেন? পড়তে বসার আগে ডেলি 11 টাইমস অ্যাটলিস্ট সাবজেক্টের নাম করে, যেমন ধরুন যদি ম্যাথস হয়, আই এম সরি ম্যাথস, প্লিজ ফরগিভ মি ম্যাথস, থ্যাংক ইউ, আই লাভ ইউ ম্যাথস। তো 11 বার এটা করে বাচ্চাদেরকে সেই বইটা যেটা ওদের ভালো লাগে না, যে সাবজেক্টটা, সেটা পড়তে বলুন। দেখবেন কিছুদিনের মধ্যে ওদের ওই সাবজেক্টের প্রতি ভালো লাগাও শুরু হয়ে যাবে। এছাড়া যদি স্কুলে বাচ্চাদের কোনো পার্টিকুলার টিচারকে যদি ভালো না লাগে, হতেই পারে কিছু টিচার থাকে মানে খুব স্ট্রিক্ট মনে হয় বাচ্চাদের, তো বাচ্চারা পছন্দ করে না,
তো বাচ্চাকে কি বলবেন, বাচ্চা যে ওই টিচার যখন ক্লাসে আসবে তার আগে মনে মনে, জোরে জোরে না, বাচ্চাদেরকে বলতে বলুন ওই টিচারের নামে হোপনোপনো করতে মনে মনে, আই এম সরি মিস, টিচারের নাম নিয়ে, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। তো দেখবেন বাচ্চারা তো ইমোশন রিলিজ করবেই, ওই টিচারের প্রতি যা নেগেটিভ ইমোশন আছে, সারপ্রাইজিংলি ভাবে ওই টিচারের অ্যাটিটিউড বা বিহেভিয়ারও কিন্তু বাচ্চার প্রতি চেঞ্জ হয়ে যাবে। ওকে। তো এছাড়াও আপনারা বাচ্চাকে পানিশমেন্ট হিসেবে হোপনোপনো করাতে পারেন, যেটা আমিও ফলো করি। তো এবার পানিশমেন্ট পুরো বদলে গেল। তো এবার বাচ্চারা কিছু বদমাশি করলে, কিছু চিৎকার চেঁচামেচি করলে, আপনার উপর শাউট করলে, আপনি কি বলবেন, বাচ্চার এজ ওয়াইজ 11 টাইমস বা 21 টাইমস যে হোপনোপনো করতে হবে। ওকে। তো ওরা তো পানিশমেন্ট হিসেবে হোপনোপনো করবে, কিন্তু যেই সময় হোপনোপনো স্টার্ট করবে ওই মুহূর্তে যে ইমোশনটা থাকে, নেগেটিভ ইমোশন যেটা বাচ্চা ক্যারি করছে, তো ওই ইমোশনটা কিন্তু সঙ্গে সঙ্গে রিলিজ হয়ে যায়। তো এভাবে এগুলো প্র্যাকটিস করতে পারেন, এটা খুবই ম্যাজিক্যাল, আমি নিজে ফলো করি। তো আমি চাই আপনারা সবাই এটা ফলো করুন, এটা ডে টু ডে বেসে আপনারা এটা ফলো করুন, এটা খুবই ম্যাজিক্যাল, এগুলো রেজাল্ট দেয়। ওকে। তো আজকে এখানে জয়েন করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এখানে এলেন, আমারও খুব ভালো লাগলো। তো আপনারা এগুলো প্র্যাকটিস করুন ডেলি বেসিসে। তো কিছুদিন প্র্যাকটিস করুন, কিছুদিন প্র্যাকটিস করলেই আপনারা বুঝতে পারবেন যে এগুলো কতটা পাওয়ারফুল। আর আপনারা যদি আমার সাথে ডেলি প্র্যাকটিস করতে চান, তো আমার ডেলি 20 to 30 মিনিটসের ডেলি সেশনও থাকে, যেখানে আমরা ডেলি হোপনোপনো বা ইএফটি, চাকরা হিলিং, ইনার চাইল্ড হিলিং হোপনোপনোর মাধ্যমে, বা ডেলি অ্যাফার্মেশন পড়ে সাবকনশিয়াস মাইন্ডের প্যাটার্নকে চেঞ্জ করা, এই সব কিছু আমরা প্র্যাকটিস করব। তো এটা 1000 রুপিস পার মান্থ। তো আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে ডিটেলস দেওয়া আছে চ্যাটে বা ডেসক্রিপশনে, ডিটেলস দিয়ে দেওয়া হবে। তো আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন এটার জন্য। আর আহ, তো আমি আপনাদের যেটা সাজেস্ট করব যে আপনারা আজকে একটা নতুন জিনিস শিখলেন, তো আপনারা কিছুদিন এটা প্র্যাকটিস করুন, আপনারা দেখুন এটা কতটা পাওয়ারফুল। কারণ এই টেকনিকগুলোর উপরে বিশ্বাস আসাটা প্রথমে খুবই দরকার। তো আপনারা কিছুদিন প্র্যাকটিস করুন, এটা দেখুন যে কতটা ম্যাজিক্যালি এটা আপনাদের লাইফের প্রভাব ফেলছে। তো তারপরে যদি আপনার মনে হয় আপনারা আমার সাথে জুড়তে চান, তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, আমার ডেলি সেশনে আপনারা জয়েন করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ আজকে এখানে জয়েন করার জন্য। আর যদি কিছু ভুল হয়, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, ধন্যবাদ।